থেকে যখন বেরিয়ে আসে তখন থেকে স্ট্রাগল শুরু। আরে ক্যানিংটা কোথায় পড়ছে সেটাই তো জিজ্ঞেস করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের বছরের শীতকালে বন্ধুদের সাথে নিয়ে চলে গিয়েছিলাম সুন্দরবন ঘুরতে। সকাল 7:30টার মধ্যে শিয়ালদায় পৌঁছে গিয়েছিলাম। শিয়ালদা থেকে আবার ক্যানিং লোকাল করে আমাদের ক্যানিংয়ে স্টপ ছিল। এবারে ক্যানিং থেকেই ট্যুর প্যাকেজটা স্টার্ট হয়, ক্যানিং টু ক্যানিং রিটার্ন ব্যাক। কি আসছে আমি জানি না, বাট আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল 10টা থেকে। এবার বোটে কি করাবো? আমাদের কোন বোটটা? শাহজাহান। বোটের মধ্যেই সবকিছু ব্যবস্থা করা রয়েছে। কি কি ব্যবস্থা রয়েছে আমি পরে দেখে দেখিয়ে জানাচ্ছি। আখের রস, ডাবের জল, গ্রিন ভিউ, এটা হচ্ছে আমাদের বোট। এতগুলো বোট ছাড়ছে সুন্দরবন যাওয়ার জন্য। ট্যুরস এন্ড ট্রাভেলস। বোটে উঠে বসার কিছুক্ষণ পরেই ওরা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, লুচি, আলুর দম আর মোয়া। আমরা এই 2 রাত আর 3 দিনে যে ট্যুর প্যাকেজটা বুক করেছিলাম তার মধ্যেই খাওয়া দাওয়া সবকিছু ইনক্লুডেড ছিল। সোনাখালি থেকে আমাদের বোট ছেড়েছিল। এবার আমরা ধীরে ধীরে গোসাবার দিকে এগোচ্ছি। এই যে জায়গাটার এখন ভিডিও করছি, এই জায়গাটা ছিল সজিনাতলা। সুন্দরবন সম্পর্কে বলতে গেলে আমরা মোটামুটি সবাই জানি, এখানে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের বন। এটা ভারত এবং বাংলাদেশ মিলিয়ে রয়েছে। বেশিরভাগ অংশটাই বাংলাদেশে রয়েছে, কিছুটা অংশ আমাদের এদিকে রয়েছে। আমাদের পুরো ঘুরে দেখাটাই এই বোটের মধ্যেই হবে। এটা ঠিক নৌবিহারের মতো, 3 দিন ধরে নৌকায় করে ঘুরে বেড়ানো। ঘুরতে থাকো, খেতে থাকো, খাবার সাথে থাকো, ভালোবাসায় থাকো। মাঝে আমাদের আমুদি ফ্রাই আর চা দেওয়া হয়েছিল। এবার আমরা এসে পৌঁছে গেছি অলমোস্ট গোসাবাতে। প্রথম ভিউ পয়েন্ট ছিল আমাদের হ্যামিল্টন বাংলো। স্কটিশ সমাজসেবক ড্যানিয়েল হ্যামিল্টনের বাসভবন হিসাবে এটি 1900 সালে বানানো হয়েছিল। পরবর্তীকালে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুরও এসে এখানে থেকেছিলেন। তবে এখানকার দেখার মতো বিষয়বস্তু হিসাবে আমি বলবো যে এর চারপাশে থাকা এই ছোট ছোট কুঁড়ে ঘরগুলো। 1900 সালেও আমরা এমন ভালো স্থাপত্য বানাতে সক্ষম ছিলাম, কিন্তু তার পরবর্তীকালে মানে এই 2025 বা 26-এ বসে আমরা যে ধরনের নিদর্শন এখানে দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন তারপরে আর ডেভেলপমেন্ট হয়নি, ওখানেই যেন স্থগিত হয়ে গেছে। হয়নি তো বড়, পিছিয়ে পড়েছে আরো বেশি। এখন যার মধ্যে আমরা দিয়ে যাচ্ছি সেটা হলো বেকন বাংলো। এটিও স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 1903 সালে বানিয়েছিলেন। আরও একটা জিনিস আমি এখানে লক্ষ্য করেছিলাম এই ট্যুরটায়, এই যে জেটিগুলো বানানো রয়েছে এইখান দিয়ে আমাদের ঠিক যাওয়া আসা করতে দেওয়া হচ্ছিল না। আই থিঙ্ক এখানে যারা লোকাল তারা যে ছোট ছোট নৌকাগুলো দিয়ে এদিক ওদিক করে সেইখানে তাদের যেতে দিচ্ছিল, বাট আমাদের জন্য আলাদা জায়গায় যেখানে ওঠা চলা করা খুবই অসুবিধা, সেই সব জায়গা দিয়ে আমাদের ওঠানামা করতে হচ্ছিল। তার ডাল আর বেগুন ভাজা দিয়েছে, বেগুন ভাজা তরটা। দুপুরবেলায় ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, কাতলা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, পাঁপড়, চাটনি। ভালো করে জমিয়ে খাবার দাবার খেয়ে আমরা আবার সুন্দরবনের সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম সজনেখালির দিকে।
রাখো দাও, ফোন করছি। हम আচ্ছা যাও। एकदम আমি নাচবো তো গান গান চালাবি। এখানে আমরা ছুটে ছুটে যাচ্ছিলাম কচ্ছপ দেখবো বলে। ভেতরে হয়তো কচ্ছপ আছে, কিন্তু মোটামুটি কিছুই ছিল না, পুরোটাই শুকনো ছিল আর কি। তো এখানে এইভাবে মিষ্টি পানির কিছু কিছু পুকুর খুঁড়ে রাখা হয়, যাতে বনের যে জন্তু জানোয়ারগুলো রয়েছে তারা এখান থেকে জল খেয়ে যায়। টাওয়ার থেকে উঠে দেখছিলাম এই চারিদিকে যতদূর দেখা যাচ্ছে শুধু বন জঙ্গল। A1-এর লাস্ট ডেস্টিনেশন ছিল বনবিবির মন্দির। এই বনবিবির গল্প আমরা অনেক জায়গায় শুনেছি, সানডে সাসপেন্সেও অনেক গল্প শোনা যায়। এই দেবীর পুজো হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই করে। বনজ সম্পদ রক্ষা করবার জন্য, কোনো মানুষকে বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই দেবী পূজিত হন। তুমি দাঁড়া সানের পেছনে, তোমাকেও নিয়ে নিই সানে। সারাদিনটা হলো আমাদের এইভাবে ঘোরাঘুরি। এবার আমরা রাত্রিটা স্টে নেব সাধুপুরে, ওখানেই আমাদের রুম বুক করা ছিল। তো রাত্রে এরকম একটু গান বাজনা হচ্ছিল আমাদের স্টের ভেতরেই, লোকাল সঙ্গীত আর ফোক ডান্স এইসব আর কি। রাতে ডিনার ছিল ভাত, ডাল, আলু ভাজা, মটন বা ডিম। যেহেতু আমি মটন খাই না, তাই আমি ডিমের কারি নিয়েছিলাম। পরের দিন আমরা ঠিক সকাল 6টা নাগাদই রেডি হয়ে চলে এসেছিলাম, কারণ আমাদের আজকের ডেস্টিনেশন হরিণঘাটা। যেতেই মোটামুটি 6 ঘন্টা লাগবে, আবার ফেরত পথে আমরা এইখানেই আসব। আজকে রাত্রিটাও আমরা এই একই জায়গায় স্টে করব। যেহেতু যেতে অনেকখানি সময় লাগবে, তাই সকাল সকালই বেরিয়ে পড়া হয়েছিল। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল শীতকাল। শীতের ঠান্ডা কুয়াশা ভেদ করে ধীরে ধীরে সূর্য উঁকি মারছে। এ দৃশ্য না দেখলে, না অনুভব করলে বলার মতো নয়। সুন্দরবন অনেকেই যায় বাঘ দেখতে বা বন্য প্রাণী দেখতে। আমি বলবো সুন্দরবন গেছেন, সুন্দরবনের নামেই যা রয়েছে সুন্দরবন, এই বনের যে সৌন্দর্যতা সেটাই দেখা সব থেকে বড় ব্যাপার। আমরা একটা শ্যাম্পু হবে না, আমার দুটো শ্যাম্পু, ঠিক আছে? দুটো শ্যাম্পু বলে কালকে আমরা আগে হাম পোছেগা কি আর আপনি আমাদের নিয়ে আসবেন, আমি করি না টাওয়াল দিয়ে গেছে, স্প্রে দাও, স্প্রে দিয়ে গেছে। আমি বললাম এটা রেখে যাবো, রেখে গেলে আপনি যদি কারো আর কারো বন্ধ লাগে, ঠিক আছে?
এই ধরনের ট্যুরের সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পাবলিক ইন্টারাকশন। আমরা তো একটা গ্রুপ ছিলাম, আরও বিভিন্ন ধরনের গ্রুপ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক এসে বেশ একটা মজাদার ব্যাপার। এগারোটা না বাজতে বাজতেই ওরা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। খাওয়া নিয়ে কোনো কথা হবে না। এই জলের মধ্যেও এত সুন্দর পরিবেশন, এত সুন্দর ব্যবস্থাপনা দেখার মতো। আর প্রত্যেক দিনের খাবার ছিল অনবদ্য। আজকে একটু বলি যে আমরা যে ছোট নদী দিয়ে এসছে, এই ছোট নদীটার নাম হচ্ছে কোরআনখালী নদী। আর যেগুলো এই সাইডে চলে আসছে অর্থাৎ যেগুলো যে বাংলাদেশের কার্যসূচিগুলো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে রায়মঙ্গল নদী। আর যে নদীটি এই দিকে বেরিয়ে গেছে এটা হচ্ছে কলাকাচিয়া নদী। আর যে নদী দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি সেই নদীটার নাম হচ্ছে যেটা জিলা নদী। এই চারটি নদী সংযোগস্থলে জিলা নদী। আর এই চারটি নদী সংযোগস্থলটা বিশেষ করে মার্চ এপ্রিলের দিকে এখানে যখন দক্ষিণা বাতাস হয় তখন অলরেডি এই নদী হওয়ার সাথে সাথে যে ছোট ছোট নদীগুলো আমরা যারা দেখতে পাচ্ছি তারা শুধু একটু নাবিক না হলে হয়তো যে পাখি ওপারে যেতে পারছে। যেতে গেলে কিন্তু কি করে প্রচুর পরিমাণে একটা ঢেউয়ের কালে সে ডুবে দেবে, তখন মানুষ ওখানে বাসা হয়ে যাবে। এবার একটু বলি, আমি যেখানে বললাম অর্থাৎ সুন্দরবনের টোটাল 19টা ব্লক নিয়ে কিন্তু 13 হচ্ছে সাউথ চুষণের ভিতরে আর 6 হচ্ছে নর্থ চুষণের। অর্থাৎ সাউথ চুষণ লাস্ট গ্রাম কুমিরবাড়ি, আমি যেখান থেকে বললাম এটাই হচ্ছে কুমিরবাড়ি গ্রাম, সাউথ চুষণ লাস্ট গ্রাম কুমিরবাড়ি। আর ওই পাটটা আমরা যেটা দেখতে পাচ্ছি নর্থ চুষণ লাস্ট গ্রাম হেমনগর কিংবা কালীগঞ্জ। এবার সে মতো পরিস্থিতি আমি যেটা বললাম ওই জায়গাটার ব্যাপারে একটু আপনাদের এই আমি যেটা বললাম এই জায়গাটার নাম হচ্ছে কুমিরবাড়ি, ছোট্ট একটা দ্বীপ। এই ছোট্ট দ্বীপে এই ব্যাপারটা এখানে 20 থেকে 25 হাজার মানুষের বসবাস। এখানটাতে 14খানা প্রাইমারি স্কুল আছে, 2খানা হাই স্কুল। দুঃখের বিষয় আমাদের এখানটায় কোনো হসপিটাল নেই। বিশেষ করে আমাদের প্রসূতি মা যারা আছেন বা ইমার্জেন্সি মানুষ যারা আছেন, আমাদের এখান থেকে কলকাতায় যেতে গেলে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এরকম করে করে ছোট ছোট মা যে ছোট্ট এই যে আমরা কোরআনখালী নদীর অবতীর্ণ জঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি, এই জঙ্গলটার নাম হচ্ছে মরিচঝাপি জঙ্গল। মরিচঝাপি জঙ্গল, যে মরিচঝাপি জঙ্গল ইতিহাস আপনারা কম বেশি করে সবাই জানেন। যে মরিচঝাপি জঙ্গলের যে ইতিহাস খুব একটু বলি। 1977 সাল থেকে 78 সাল নাগাদ বামফ্রন্ট সরকার যখন প্রথম ক্ষমতায় আসে তখন কিন্তু এই জঙ্গলটাতে মানুষের বসবাস শুরু করে। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে 1967 সাল বা 68 সাল নাগাদ কিছু হিন্দু শরণার্থী নবসূত্র সম্প্রদায় ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে কিছু মানুষ কিন্তু ওপার থেকে মুসলিমদের বা অন্য অত্যাচারে তারা এখানে চলে আসে। চলে আসার পরে তাদেরকে কিন্তু একটা জায়গায় বসবার জায়গা করা পরিস্থিতি ছিল। তখন তারা কি করলো, তাদেরকে তুলে নিয়ে এখান থেকে মালাকান নেই পুলিশরা অন্যান্য জায়গায় তাদেরকে একটা জায়গা দেওয়া হয়, দণ্ডকাণ্ড ওইখানে তাদের নিতে হয়। কিন্তু সেখান থেকে পাথুরে জায়গা, তাদের ভাষা বুঝতে অসুবিধা, কিন্তু তাদের অসুবিধা ছিল। ঠিক সেই মতো পরিস্থিতিতে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় আসে আর গর্ব করছে। ঠিক সেই মতো পরিস্থিতি যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসবে তখন ওদেরকে একটা প্রতিশ্রুতি দেয়, যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা ফিরে আসতে পারি আপনাদের একটা বসবাস করার জায়গা। তো সেই মতো পরিস্থিতি যখন এরকম ব্যাপার হলো তখন অলরেডি আস্তে আস্তে তারা যখন ক্ষমতায় চলে এসেছে তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, প্রধানমন্ত্রী ছিলেন মুরারজি দেশাই, অনেকে বলে ইন্দিরা গান্ধী, আমি সঠিক বলতে পারছি না। আমাদের বাবা ঠাকুরদের কাছ থেকে জানা যে তারা নাকি এখানে এসেছিল বা তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, অনেকে বলে। আর আপনারা যারা আছেন তারা জানে না কি, তারা বলে না এখানে বসবাস শুরু করার পর তাদেরকে তাড়িয়ে দেওয়ার একটা উপক্রম করতে দেয় এখানে তাড়িয়ে। তো দেখবেন এই সুন্দরবনটা দাঁড়ানোর একটাই কারণ ছিল হয়তো যে সুন্দরবনটা কেটে তারা পরিষ্কার করে ফেলছিল, সুন্দর কেটে তারা পরিষ্কার বর্তমান জায়গা করে। তো দেখবেন সুন্দরবনটা যদি না থাকতো তাহলে আমরা যে লো লেভেলের মানুষ যারা থাকি এখানটাতে তাদের যে অসুবিধা আছে, প্রাকৃতিক দুর্যোগ ফার্স্ট অ্যাটাকটা করছে কোথায়, সুন্দরবনে। এই সুন্দরবনে কেটে ফেলে কিন্তু আমরা বলবো কে মাত্র, সেই জন্য হয়তো তাদেরকে একটা তাড়িয়ে দেওয়ার একটা উপক্রম শুরু হলো। তো যখন একটা তাড়িয়ে দেওয়ার এই উপক্রম শুরু হয়ে গেল তখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যৌথ প্রচেষ্টা ওদের উপরে অ্যাটাক শুরু করে। এই অ্যাটাকটা শুরু করার পর প্রায় 1 সপ্তাহ ধরে ওদের সঙ্গে যুদ্ধ বিনিময়। তো আমাদের যারা ফোর্স ছিলেন তাদের কাছে ছিল গুলি বন্দুক অন্যান্য সরঞ্জাম, কিন্তু ওদের কাছে ওসব কিছু ছিল। ওদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে চ্যাঙ্গা, অর্থাৎ আমরা যে গরান গাছগুলো দেখবো আজকে সেই গরান গাছের লাঠি দুটো করে কেটে সূচনা করে ছুঁড়ে মারতো। ওদেরকে ওদের ভাষায় বলা হয় চ্যাঙ্গা। সেই চ্যাঙ্গাটাকে যখন ছুঁড়ে মারতো যখন ভোরের গায়ে লাগতো ওর ফুটে হয়ে যেত আর মানুষের লাগলে মানুষ মারা যেত। তখন কি করলো, ওদের উপর রাতের পর রাত অ্যাটাক, ওদের খাওয়া জলে বিষ মিশিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল, এরকম অকথ্য একটা অত্যাচার চলতো।
এই চলার পরে কিছু মানুষ যখন মরে এখানটায় আমাদের বাবা ঠাকুরা যারা ছিলেন তারা বলতেন যে এখানটাতে সকালে উঠলে এরকম নদী টাইপের মানুষের লাশ এসে থাকে এবং কিছু মানুষকে তুলে নিয়ে রাতারাতি কোথায় দায়িত্ব দিতে আমরা কেউ গ্রামের লোক কেউ বুঝতে পারতাম। ঠিক তখনই সকালে উঠে দেখবো কিছু কিছু মানুষ এখানটাতে ঝাঁপে ঝাঁপে রাখা হবে, এখানে এক ঝাঁপ মানুষ মিলে রাখা, ওখানে এক ঝাঁপ। এই জন্য এই জায়গাটার নাম দেওয়া হলো পরিচ্ছাপি জঙ্গল, অর্থাৎ মরা মানুষের ঝাঁপ রাখার পরে এই জায়গাটার নাম দেওয়া হলো পরিচ্ছাপি জঙ্গল। এখন বসবাস নেই, এখন কিন্তু এখানে বাঘেদের আস্তানা হয়ে গেছে। এখানটাতে মরিচেপি জঙ্গলে দুপুরা বাঘের প্রশিক্ষণ আমরা পাচ্ছি, দুপুরা বাঘের প্রশিক্ষণ পাচ্ছি আমাদের মরিচেপি জঙ্গলেতে। একটা নাম হচ্ছে বিগ বস, এই নাটকটা হচ্ছে সব থেকে খতরনাক, অর্থাৎ সে সবসময় মানুষকে অ্যাটাক করার জন্য ব্যস্ত। এইখানটাতে আবার কিন্তু রেড জোন করা হয়েছে, আমাদের লোকালিটি মানুষ যারা আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি এখানটাতে কিন্তু মাছ কাঁকড়া মুরগি সংগ্রহ করতে কেউ আসতে পারে না, কারণ এখানে আসার সঙ্গে সঙ্গে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কোনো মানুষকে যদি নামিয়ে দেওয়া হয় জঙ্গলের ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে সেই মানুষটাকে বাঘে নিয়ে নেবে। এই জন্য এখানে যদি কোনো মানুষ যদি তার নিজের মরণটাকে নিজে ডেকে আনে, এখানে যদি যায় তাহলে কিন্তু যে মানুষকে বাঘে ধরলো সেই মানুষটাকে দিয়ে আনার কোনো উপর দেখায় না। যাই হোক, সে মতো পরিস্থিতিতে এখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাঘের এখন দুপুরা বাঘের আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। এখন কম খতরনাক কিন্তু নাটকটা হচ্ছে কতটা বেশি। এবার একটু বলি সুন্দরবন সম্বন্ধে। গোটা সুন্দরবন হচ্ছে 25,500 স্কোয়ার বর্গ কিলোমিটার ব্যাটিয়ে কিন্তু আমাদের সুন্দরবন। তার ভিতরে 9,630 স্কোয়ার বর্গ কিলোমিটার যেটা হচ্ছে ভারতীয় সুন্দরবন, বাদ বাকি কিন্তু বাংলাদেশ। অর্থাৎ সোজা কথায় সোজাভাবে বলতে গেলে 2% পেয়েছে বাংলাদেশ, 1% পেয়েছে আমরা। এই 1%টাকে ঘুরতে গেলে আমাদের ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস সময় লাগে। তো আজকে যে আমরা টুরিস্ট যারা আজকে সুন্দরবন দেখতে আসছি, এই সুন্দরবন দেখাকালীন আমরা কিন্তু সুন্দরবনটি কয়েকটা জোরে ভাগ করি। একটা হচ্ছে বাফার জোন এরিয়া, একটা হচ্ছে ট্রানজাকশন এরিয়া, একটা হচ্ছে কোর্ট জোন এরিয়া। আজকে আমরা কিন্তু বাফার জোন এরিয়া ব্যাটিয়ে ঘুরবো, ট্রানজাকশন এরিয়া ব্যাটিয়ে। তো ট্রানজাকশন এরিয়া কাকে বলছে? এক সাইডে লোকালিটি, এক সাইডে জঙ্গল, একে বলা হয় ট্রানজাকশন এরিয়া। বাফার জোন কাকে বলছে? যেখানটাতে মাছ কাঁকড়া মধু সংগ্রহকারী লোক প্লাস হচ্ছে টুরিস্ট প্রবেশ করতে পারে, সেটা হচ্ছে বাফার জোন এরিয়া। আর কোর্ট জোন কাকে বলছে? যেখানে না মাছ না কাঁকড়া কোনো মানুষ ঢুকতে পারবে না, এটা হচ্ছে কোর্ট জোন এরিয়া। এই 3টি জোনে আমাদের সুন্দরবন। এবার সুন্দরবনে দেখবেন যে আমরা যে গাছগুলো সচরাচর আজকে আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, কলসি, দুর্দিন, পরশু, এগুলো আমরা দেখতে পাচ্ছি, কেওড়া, গোলপাতা, এগুলোকে আমরা দেখতে পাবো। সুন্দরবনে 164 প্রজাতির উদ্ভিদ আছে, যা 59টি পরিবার। সমস্ত গাছ চেনা যারা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সামনে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি বা আপনারা যারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর কথা বললাম, এইগুলো আমরা দেখতে পাবো। এবার একটু বলি সুন্দরবনে বাঘের সম্পর্কে। সুন্দরবনে আমরা যে এখন আপনারা জেনেছেন সুন্দরবনে কিন্তু অলরেডি বাঘের গণনা শুরু হয়ে গেছে, অর্থাৎ ট্যাগ ক্যামেরায় বসিয়ে আজকের আমাদের টোটাল সুন্দরবন থেকে কিন্তু টোটাল ভারতবর্ষে কিন্তু টাইগারের যেটা গণনা শুরু করেছে, সেই সঙ্গে আমাদের যে ইন্ডিয়ার সুন্দরবন এটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো টোটাল সুন্দরবনে 2024 সালে যে গণনা আমরা করার পরে যেটা পেয়েছি, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্ট থেকে যেটা পেলাম, সেটা হচ্ছে যে আমরা 100+ বাঘের পরিসংখ্যান আমরা পাচ্ছি। তো দেখবে সুন্দরবনে বাঘের যে প্রচন্ড পরিমাণ বেড়ে গেছে তার প্রমাণ আমরা কার থেকে পাচ্ছি? যারা লোকালিটি মানুষ, যারা অটোমেটিক ভাবে সুন্দরবনের উপর নির্ভর করে তাদের জীবন ধারণ করছে আর কি, তারা বলছে এখানে তো বাঘ দেখা যেত না, এখানে কিন্তু প্রচুর করে বাঘ আমরা দেখতে পাচ্ছি। তার থেকে আমরা বুঝতে পারছি না সুন্দরবনে বাঘের প্রচুর বেড়ে গেছে। তো দেখবেন সুন্দরবনে যে বাঘের গণনা হতো আগে কিন্তু কি হতো? তার পায়ের ছাপ, সেটা কিন্তু সাকসেসফুল হতে পারে। তারপর যেটা কি করলো, তার ল্যাটিন সংগ্রহ, সেটাও কিন্তু সাকসেসফুল হতে পারে। দ্বিতীয়ত কি করলো, একটা বাঘকে ধরে তার গলায় কিন্তু রেডিও কলা করিয়ে দেওয়ার পরে স্যাটেলাইটের মাধ্যমে সেটাকে ধরা হতো যে সে কোন দিয়ে ঘুরছে এবং তার সাইড দিয়ে কি কি অ্যানিমালস বা কি কি পশু চালনা করছে সেগুলো দেখা যায়। কিন্তু বাঘ যেহেতু একটা অ্যানিমাল, সে জন্তু কি করে গাছে দেয় ঘষা দিয়ে সে পেনটাকে ছুঁয়ে ফেলে, তাহলে সেটাকে আমরা দেখতে পাবো। তারপর কি করলো, এখানটাতে আমাদের সুন্দরবনের 5 কিলোমিটার 10 কিলোমিটার পর একটা বৃষ্টি জলের পুকুর আছে, সেই পুকুরটা পাশটাতে একটা ট্যাব ক্যামেরা বসিয়ে কেমিক্যাল মিশ্রিত এখন মানুষের ভিতরে দিয়ে ট্যাব ক্যামেরা বসিয়ে সেখানে কিন্তু এখন বর্তমানে আমাদের বাঘের কাউন্টিং চলছে আর কি। এখনো পর্যন্ত আমাদের যারা অফিসাররা আছেন তারা কিন্তু অলরেডি বাঘ গণনা কাজে বেশি করছিল না। এখন তো সুন্দরবন টোটাল জায়গায় তো কিছু গাছ কিছু আপনি দেখতে পাবেন, কিছুই দেখতে পাবেন। তো সে মতো পরিস্থিতি এখানটাতে দেখুন, এই যে আপনারা সবাই জানেন সুন্দরবনে বাঘের আয়ু হচ্ছে 20 বছর, কিন্তু যখন আমাদের এই পুকুরটা যখন ফাটানা ছিল তখন কিন্তু তারা এই নোনা জলটা খেত। এই নোনা জলটা খাওয়ার পরে ওদের শরীরে কিন্তু রক্তচাপ, তারপরে কিন্তু তারা 15 বছর 14 বছর বয়সে মারা যেত। তখন কি করলে ডিপার্টমেন্ট আমাদের যারা এই সুন্দরবন বিশেষজ্ঞ যারা আছেন বা বাঘ বিশেষজ্ঞ যারা আছেন তারা পরীক্ষা করে দেখলেন যে এখানটাতে বাঘটা তার পর্যন্ত বয়স ছাড়া মারা যাচ্ছে, দেখলো এই জলটা খাওয়ার পর। তারপরে কি করলো, গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে 5 কিলোমিটার 10 কিলোমিটার পর পর একটা বৃষ্টি জলের পুকুর কেটে, তারপরে সেখানটাতে দুটো সুবিধা হলো। এক হচ্ছে বাঘ গণনার কাজে সুবিধা হলো, তারপর আরেকটা হচ্ছে যদি কোনো চোরা শিকারী ওই পুকুরটাতে জল আনতে বা কোনো বিষ মিশিয়ে দিতে যায় তবে কিন্তু আমরা
এইভাবে কিন্তু সুন্দরবনে এখন বর্তমান বাঘের বড়টা চলছে। এবার একটু বলি, আমরা যেখানটা যাচ্ছি পুরীর ড্যাম একটা স্পট, সেই পুরীর ড্যামটি একটা জায়গা, সেখানটাতে এখান থেকে আমরা যখন ছোট্ট একটা খালির ভিতরে ঢুকবো, দেখবেন যে আপনাদের কার ফোনে নেটওয়ার্ক থাকবে না, প্রায় 1 ঘন্টার মতো আপনাদের কার ফোনে নেটওয়ার্ক থাকবে না। আমরা ছোট চ্যানেল দিয়ে ঢুকবো, যখন প্রায় 2 সাইডে জঙ্গল, তখনই কিন্তু বাঘ বা অন্যান্য অ্যানিমালসগুলো যদি এখান থেকে পাড়ি দিয়ে এই পাড়টাতে আসে, তবে কিন্তু আমরা দেখবো দেখার সুবিধা পাবো, তাহলে কিন্তু আমরা পাবো। আপনারা সবাই জানেন সুন্দরবনে বাঘ কিন্তু 8 কিলোমিটার সামনে কি পার করে গেলে মনে করবো। তো দেখবেন যদি এখান থেকে পাড়ি দিয়ে এখানে আসে, তবে কিন্তু পৌঁছে সে লক্ষ্য করবে। এটা কিরকম? আমরা জানি সুন্দরবনে 6 ঘন্টা অন্তর অন্তর জোয়ার ভাটিটা হচ্ছে। এখন যেহেতু ভাটিটা হচ্ছে, জলটা এদিকে আসছে, যদি মনে করে ওখান থেকে পাড়ি দিয়ে একটা গাছকে ফলো করবো, এই গাছটা কোথায় উঠবে, মানে কিছুটা এগিয়ে গিয়ে ও কিন্তু পাড়ি দেওয়ার আগে তো দেখবে যে একটা গাছকে নাড়া দিয়ে পাতাটা ফেলবে, পাতাটা ফেলার পরে দেখবে যে জলটা কোথায় যাচ্ছে ওটা দেখবে। তারপর কি করবে, বা তারপর কি করবে, ও 3 ফুট লেজটাকে জলে ভাসিয়ে দিয়ে দেখবে যে স্রোতে গতিবে কেমন আছে। ওটা দেখবেন। সেটা কি করবে, একটা টার্নিং পয়েন্টে যাবে, সেই টার্নিং পয়েন্টে যাওয়ার পর ওখানটাতে দেখবে যে কোনো নৌকা কিংবা বোট আসছে, তবেই কিন্তু পাড়ি দেবে, তা না হলে কিন্তু পাড়ি দেবে না। তো যদি ওখান থেকে পাড়ি দেয়, পাড়ি দেওয়ার ওই গাছটা সোজা উঠতে পারে তো ভালো, যদি না উঠতে পারে ওখান থেকে রিটার বাইক চলে আসবে। এটাই হচ্ছে সুন্দরবনের ব্যাপার। আরো একটা ব্যাপার যেটা বলি, আজকে যে আমরা সুন্দরবন ঘুরতে যাচ্ছি, উপরওয়ালা যেন কাউকে অসুবিধা না করুক, তো সে মতো বলছি সুন্দরবনে বাঘ টার্গেটটাকে মিস করে না। আজকে যে আমরা এতগুলো মানুষ আজকে সুন্দরবনে ঘুরে যাচ্ছি, যাওয়ার পরে বাঘ যদি আমাকে টার্গেট করে, এতগুলো মানুষ আমাকে করবে, আপনাকে কাউকে করে আমাকে ঘুরে নিবে। এটাই হচ্ছে সুন্দরবনের ব্যাপার। কারণ যে টার্গেট যাকে করবে তাকে করবে, আদার অন্য মানুষ জল জঙ্গল নিয়ে আমাদের সুন্দরবন, এটাকে দেখার জন্য যারা বিদেশি মানুষ তারা একটু ফিরে আসছে সুন্দরবন দেখার জন্য। তো দেখবে এই সময় এক সময় শেষ হয়ে যাবে। আপনার আমাদের যে জায়গাটা যে সুন্দরবন কতদিন টিকবে তার পরীক্ষা করার জন্য যারা বিজ্ঞানী, তারা কিন্তু একটা প্লেট তৈরি রেখেছে, ছোট ছাউনি দিয়ে প্লেট তৈরি রেখেছে। এটা সপ্তাহে সপ্তাহে আসার পরে সেই পলিমাটিকে নিয়ে তারা পরীক্ষা করে যে সুন্দরবনটা তোমাদের থাকবে। তো তারা বলছে সুন্দরবন এক সময় শেষ হবে, কারণ এই সুন্দরবনটা তৈরি হচ্ছে 7 থেকে 8,000 বছর আগে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই 3টি নদীর অববাহিকার পরিমাটি যোগজমতে কিন্তু সুন্দরবনটা তৈরি হয়েছে। তো সুন্দরবনটা এক সময় শেষ হবে। তার প্রমাণ আমরা কি করে পাচ্ছি, দেখুন যে প্রাকৃতিক দুর্যোগ আমফান, আয়লা বা অন্যান্য ঝড়গুলো আসছিল, তার ফার্স্ট যেহেতু এর উপরে পড়েছে এবং প্রচন্ড করে অলি হওয়ার পরে কিছু এখান থেকে যে টোটাল জায়গাটা কাছে ভেঙে পড়ে গেছে। আমি যেটা বললাম, জাম্পিয়ার হাজির নামে 2 জন জরিপবিদ সুন্দরবনটাকে নেমেছিল সেই সময় 200 বছর আগে, যারা ইংরেজ যারা ছিলেন, জাম্পিয়ার হাজির নামে 2 জন জরিপবিদ, তাদের জরিপ অনুযায়ী আমাদেরকে বলতে হচ্ছে। আচ্ছা, এই যে জায়গাটার ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি, এই জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে আমরা এতক্ষণ যেখানেই যাচ্ছিলাম সেখানেই দুটো ধারই ছিল বহু দূরে, আমরা যেতাম একদম মাঝখান দিয়ে। এই জায়গাটাই একমাত্র জায়গা যেখানটা সরু হয়ে এসেছে, তো পাড়গুলো দেখা যাচ্ছে। তো এই জায়গায় মোটামুটি 2-3 ঘন্টা আমাদের কোনো টাওয়ার ছিল না, কাউকেই কোনো কন্ট্যাক্ট করতে পারছিলাম না আমরা। শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে এসে এরকম একটা বন জঙ্গলের মধ্যে যেখানে কোনো রকম নেটওয়ার্ক চলছে না, সেখানে কিছুটা সময় কাটানো একটা আলাদাই অনুভূতি। আজকে ছিল চিংড়ি মাছ ভাজা আর কফি। নিজের পাতে চিংড়ি ভাজা শেষ করে আবার লোকের পাতে হামলে পড়াই হচ্ছে আমাদের দুজনের কাজ। এতক্ষণ জার্নি করার পর এই প্রথম আমরা কিছু একটা দেখতে পেলাম, সারস পাখি। তাকা এদিকে একবার। কন্টেন্ট দিচ্ছে। বুড়ির ডাবরি এই জায়গাটার বিশেষত্ব হলো এই চারদিকে ম্যানগ্রোভ অরণ্য আর মাঝখান দিয়ে রাস্তা, আর কাদা দ্বারা বেষ্টিত এই জায়গাটা, এর ওপর দিয়ে যাচ্ছি আমরা। এই রাস্তাটা, যে সরু রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এইটাই হচ্ছে এখানকার সব থেকে বড় বিশেষত্ব।
এখানে কি লেখা আছে দেখো? নানান ধরনের গাছ আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। কিছু গাছের তো নাম লেখা রয়েছে, আবার কিছু গাছ আবার চেনাও যাচ্ছে না। এখানে কাদার ওপরে অনেক পায়ের ছাপ দেখা যাচ্ছে হরিণের। এগুলো তো হরিণের পা আছে। জায়গায় জায়গায় এরকম মিষ্টি জলের পুকুর বানানো রয়েছে, যাতে বন্য প্রাণীদের জলের তেষ্টা মেটাতে কোনো অসুবিধা না হয়। এটাই হলো ভারতবর্ষে অবস্থিত সুন্দরবনের শেষ অংশ। এখানে এরকম পাথরের চাই আছে। পাথরের চাইগুলোতে জল দিলে বুঝলি তো, এখান থেকে মাছ বেরিয়ে আসে, আবার ঢুকে যায়। অদ্ভুত লাগে। ছোটবেলায় যে বইয়ে গাছগুলো পড়েছিলাম সেগুলো আজ সচক্ষে দেখার সুযোগ পেলাম। ওখান থেকে ফেরত এসেই আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। আজকের স্পেশাল মেনুতে ছিল কাঁকড়ার ঝাল। সুন্দরবনে বসে বেশ জমিয়ে কাঁকড়ার ঝাল দিয়ে ভাত খাওয়া গেল। সুন্দরবনের আরও একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো এখানকার মা বোনেদের কথা। ওরা কিন্তু সবাই মোটামুটি সেলফ ইন্ডিপেন্ডেন্ট। নিজেদের হস্তশিল্প হোক বা নিজেদের প্যাশন ফলো করে ঠিক নিজেদের হাত খরচা বাবদ রোজগার কিন্তু করে। সেটা সংসারে সাহায্য করা হোক বা নিজেদের ছেলে মেয়েকে বড় করার জন্য হোক, কিন্তু এরা কিন্তু ফেমিনিজমটাকে খুব ভালোভাবে বোঝে, আমাদের তুলনায় অনেক বেশি ভালো করে, আর অনেক আগে থেকে বোঝে। এটা কিন্তু গ্রাম বাংলায় অনেক বাড়িতেই দেখা যায়। হয়তো আমরা এখন সেটাকে খুব নতুন টার্মে বলি, কিন্তু তারা কিন্তু অনেক দিন আগে থেকেই এটা ফলো করে আসছে। ওখান থেকে ফিরে এসেই আমরা সন্ধেবেলায় এসেছিলাম এই নাচের ফাংশনটা দেখতে। সুন্দরবনের আদিবাসী মেয়েদের দ্বারা এই নাচের ফাংশনটা পরিবেশন করা হচ্ছিল।
নাচ গানা করে আমাদের রাত্রির ডিনার খাওয়ার সময় হয়ে গিয়েছিল। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। এইভাবে ডে 2টাও শেষ হয়ে গেল। পরের দিন ডে 3, আর ওই দিনই আমাদের বাড়ি ফেরাও। পরের দিন সকালবেলায় রেডি হয়ে আবার নৌকায় চড়ে পড়েছিলাম। এবারে আর কোথাও যাওয়া হবে না, এবারে ডেস্টিনেশন বাড়ি। শেষ দিনের ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। সুন্দরবনের বাঘ যে কত ভয়ঙ্কর হতে পারে আমরা এখন একজনের মুখ থেকে সেটা সরাসরি শুনে নেব। বাঘ জঙ্গলের বাঘ, আপনারা দেখবেন ওখানে জাল ফিনিশিং করা আছে, জঙ্গল বলে জাল ফিনিশিং করা আছে। তার আর আমরা যে নিচে মাছ ধরতে যাই ওইদিকে খোলা জঙ্গল, ওইদিকে মানুষের বসবাস নেই বলে। আমি আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে 2022 সালে। তার আগে আমি 18 বছর ধরে জঙ্গলও করেছি। 2022 সালে মাছ ধরতে যে আমরা ছোট ছোট এই যে নৌকোগুলো বসানো আছে সব মাছ ধরা নৌকো, এরকম নৌকো আমরা বাইতে বাইতে যাই। আমি সেদিন বেরিয়ে গেছি 2022 সালে, 5 জন ছিলাম। 7 দিনের দিন আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে ডিঙি নৌকার উপরে। কি হয়েছে, আমি ছিলাম এর বড় নদীতে আর মাঝখানে অ্যাঙ্কার করেছিলাম বড় নদীতে। হঠাৎ সেদিন আকাশে একটা মেঘ উঠে যায় সন্ধ্যের একটু আগে। তখন কি করেছি, এর সাইডে একটা সরু খাল ছিল, ধুগনির খাল, ওই খালে নৌকো ঢুকে দিয়েছি, দিয়ে ভিতরে অ্যাঙ্কার করে দিয়েছি ঝড়ের ভয়ে। আর আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমাদের 4 জন ছিল, ওরা এত জোরে চিৎকার করছে আমার ঘুম ভেঙে গেছে। যেটা আমি কাঁটা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, বাঘ নিচে শুয়ে আছি। ধরে ফেলেছি বাঘকে পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তার 8 মাস পরে আমার জ্ঞান এসেছে। দেখছেন এই একটা নখের দাগ আছে পিঠে। বাগে বাগে নাকে নখের দাগ, নাকে নখের দাগ। বেরোলেন কিভাবে? আমার এটা সার্জারি করে কিন্তু কিভাবে? 8 মাস পরে যখন আমার আছে, আমি নিজেকে চিন্তা করে যে বাঁধলাম কি করে, যে ভাই চোখের সামনে দাগ দেখে ধরেছিলাম। আমার সাথীরা যে ছিল আর যে 4 জন ছিল, ওরা মারধর করে লাঠি দিয়ে মারধর করে বাঘকে নাকি নৌকা থেকে নামিয়েছে। নামানোর পর অনেক নিচে যেহেতু আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছিল, ওরা কি করেছে, বাঘকে নামানোর পর জঙ্গল থেকে আমাদের বাড়ি আইল্যান্ডে ফোন করেছে। আমার বাড়িতে ফোন করতে তখন এলাকা প্রচার হয়ে গেছে। ফোন করতে আমাদের সামনে একটা অফিস আছে, চিত্তাফারি টাইগার অফিস, এলাকার মধ্যে অফিসে খবর দিয়েছে বন দপ্তর। শেষ দিনের শেষ লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। আর সমস্ত কিছু রান্না কিন্তু এই নৌকার ভেতরেই হচ্ছে। দুপুর 3:30 থেকে 4টের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আবার সোনাখালীতে। এরকম এই সরু পাত দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম। এটা খুবই ডেঞ্জারাস, বাট এইভাবে আমাদের যাতায়াত করতে হচ্ছিল। হ্যাঁ বোধ মাথা শুধু এত কারুকার্য করার কারণটা হলো আমি ভেতরটা দেখাবো আর কি, যে ভেতরেও কিরকম বসার জায়গা বা শোয়ার জায়গা ছিল। এখানে বাথরুমও ছিল, 2টো বাথরুম ছিল আমাদের। এই জায়গাটা প্রথমে তো লাগেজ ডাম্প করার জায়গা, আর এখানে এইভাবে শোয়া যায়। আমরা প্রত্যেকবার লাঞ্চের পরে এসে একটু করে রেস্ট নিচ্ছিলাম এখানেই। একেবারে কোণের দিকে ছিল রান্নাঘর, ওখান থেকেই রান্না করে আমাদের ওপরে বসে খাওয়ানো হচ্ছিল। জলে ফেলা যাবে না।
কাকু গুড বাই বলার সময় হয়ে গেল। তুই এত তাড়াতাড়ি গুড বাই করে দিলি, এই বড় শেয়ার করে দে। এই কিছু বল, কি বলবো বল, এত জুমে